আগের দিন আমরা এশিয়া মহাদেশের জেনারেল ইন্ট্রোডাকশন সম্পর্কে পড়েছিলাম। আজকে দেখব এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি। প্রথমে আমরা দেখব এশিয়া মহাদেশের ভূপ্রকৃতিকে কটা ভাগে ভাগ করা যায়। আজকে পড়ব আমরা এশিয়ার ভূপ্রকৃতি। প্রথমে দেখব এশিয়ার ভূপ্রকৃতিকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি আর তাদের কি কি নাম। ভাগগুলো একটু বোর্ডের দিকে দেখো, প্রত্যেকটা ভাগের নাম লিখে দেবো। উত্তরে নিম্ন সমভূমি, মধ্যভাগের পার্বত্যাঞ্চল, দক্ষিণের প্রাচীন মালভূমি, উপকূলীয় সমভূমি, তাহলে এশিয়ার ভূপ্রকৃতিকে আমরা কটা ভাগে ভাগ করলাম? বোর্ড দেখে বুঝতে পারছো এশিয়ার ভূপ্রকৃতিকে আমরা 5টা ভাগে ভাগ করেছি। কি নাম সেগুলো? উত্তরে নিম্নভূমি, মধ্যভাগের পার্বত্য অঞ্চল, দক্ষিণের প্রাচীন মালভূমি, উপকূলীয় সমভূমি এবং দ্বীপপুঞ্জ সমূহ। কোশ্চেন আশা করি বোঝা গেছে এশিয়ার ভূপ্রকৃতিকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি ও কি কি। কোশ্চেন বোঝা গেছে আশা করি, না বোঝা কিছু নেই। তাহলে এশিয়ার ভূপ্রকৃতিকে আমরা কটা ভাগে ভাগ করলাম? 6টা ভাগে। কি কি 6টা? উত্তরের নিম্নভূমি, দক্ষিণের প্রাচীন মালভূমি, দুটোর মাঝখানে রয়েছে পার্বত্য অঞ্চল অর্থাৎ মধ্যভাগের পার্বত্য অঞ্চল, উপকূলীয় সমভূমি, দ্বীপপুঞ্জ সমূহ আর রয়েছে নদী গঠিত সমভূমি। এবার ম্যাপে দেখবো এগুলো কোন কোন অংশ। 85 পাতায় তোমাদের বইতে একটা ম্যাপ আছে, ম্যাপটার দিকে দেখো। 85 পাতায় তোমাদের বইতে একটা ম্যাপ আছে, ম্যাপটার দিকে দেখো, অথবা বোর্ডে আমি দেখাচ্ছি সেই অংশটার দিকেও দেখতে পারো। এটা আমাদের এশিয়া মহাদেশ, এদিক থেকে বাদ দাও, এটা এশিয়া মহাদেশ। মধ্যভাগের এই অংশটা হচ্ছে পার্বত্য অঞ্চল। তোমাদের বইতে দেখো অনেক লাইন দেওয়া রয়েছে, বাদামি রঙের অনেক লাইন রয়েছে না, ছোট ছোট, দেখতে পেয়েছো? ওগুলো হচ্ছে সব বিভিন্ন পর্বত। এই অঞ্চলটা হচ্ছে সেই অঞ্চল, এখানে অনেক পর্বত রয়েছে, এরকম লাইন টানা টানা রয়েছে না, দেখো এরকম লাইন টানা টানা রয়েছে না। ওটা হচ্ছে মধ্যভাগের পার্বত্য অঞ্চল। তার উপরের দিকটাতে দেখো সবুজ রং দিয়ে দেখানো আছে, এই অংশটা দেখো সবুজ রং দিয়ে দেখানো আছে, পেয়েছো? এটা হচ্ছে উত্তরের সমভূমি। উত্তরের সমভূমি যদি ম্যাপ দিই কোনখানটা আছে এশিয়ার উত্তরের সমভূমি দেখাতে পারবে? না দেখাতে পারার কিছু নেই। উত্তরের সমভূমি এই অংশটা কি নাম হলো? এই অংশটার নাম হলো মধ্যভাগের পার্বত্য অঞ্চল। মধ্যভাগের পার্বত্য অঞ্চল অনেক লাইন টেনে টেনে দেখানো হয়েছে, দেখতে পেয়েছো তো? মধ্যভাগের পার্বত্য অঞ্চল। আচ্ছা, নিচের দিকে দেখো হালকা বাদামি নয়, ওই অ্যাশ কালারের রং দিয়ে 3টে অঞ্চলকে দেখানো আছে। একটা অঞ্চলকে দেখানো আছে, এদিকে একটা অঞ্চলকে দেখানো আছে, আর দেখো এইখানটা একটা দেখানো আছে, একটা অঞ্চলকে 3টে জায়গাতে দেখানো আছে। ম্যাপের দিকে দেখো একবার, আমার বোর্ডের ম্যাপের দিকে দেখো, তারপর নিজের বইয়ের ম্যাপের দিকে দেখো, দেখতে পেয়েছো? বইয়ের দিকে দেখো একবার, কি রঙে দেখানো হচ্ছে? হালকা অ্যাশ কালার দিয়ে দেখানো হয়েছে 3টে অঞ্চলকে, পেয়েছো? বইতে পেয়েছো কি পাওনি? তোমাদের বইতে দেখতে পেয়েছো কি পাওনি? নিজেদের বইয়ের দিকে দেখো, পেয়েছো কি পাওনি? হালকা অ্যাশ কালারের রং দিয়ে দেখানো হয়েছে 3টে অঞ্চল। এই একটা অঞ্চলটা আছে, এখানটা আছে একটা, এখানটা একটা আছে, আর এইখানটা একটা আছে, পেয়েছো? এটা হচ্ছে দক্ষিণের প্রাচীন মালভূমি। দক্ষিণের
প্রাচীন মালভূমি। আচ্ছা, তোমাদের বইতে যে ম্যাপটা আছে, ম্যাপের নিচের দিকে দেখো একটা ছক করা আছে, একটা ছকটায় দেখো দেখি কোথায় লেখা আছে দক্ষিণের প্রাচীন মালভূমি। দেখো ওই ম্যাপের ভেতরে ছক করা আছে, বাঁ দিকে নিচেটায় পড়ে দেখো, দেখতে পাবে দক্ষিণের প্রাচীন মালভূমি লেখা আছে। কি রং দিয়ে দেখানো হয়েছে, কোন রঙের সোজাসুজি আছে, রংটা পেয়েছো? এবার ওই রংটা দেখো ম্যাপে কোথায় আছে, ম্যাপের কোন অংশগুলো সব পেয়েছো? 3টে জায়গাতে আছে। তাহলে দক্ষিণের প্রাচীন মালভূমি 3টে জায়গাতে রয়েছে। এটা যখন আমরা পড়বো তখন আবারও দেখব। এখন শুধু ভূপ্রকৃতির যে অংশগুলো বা বিভাগগুলো সেগুলোকে একবার দেখে রাখো। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল দেখলে, মধ্যভাগের মালভূমি অঞ্চল, মধ্যভাগের পার্বত্য অঞ্চল দেখলে, আর দক্ষিণের প্রাচীন মালভূমি অঞ্চল দেখলে। এবারে দেখো দ্বীপপুঞ্জগুলোকে দেখানো হয়েছে গোলাপি রং দিয়ে। দ্বীপপুঞ্জগুলোকে দেখো গোলাপি রং দিয়ে দেখানো হয়েছে, এই অংশগুলোকে গোলাপি রংটাকে দেখো দ্বীপপুঞ্জগুলোকে দেখানো হয়েছে। পেয়েছো বইতে? বুঝতে পেরেছো? না, বুঝতে পারার কিছু নেই, একদম সহজ সহজ জিনিস। তার মধ্যে কিছু কিছু দ্বীপের অবস্থান দেখিয়ে দেবো আবার। দেখো এই জায়গাগুলোতে কিছু দ্বীপ দেখানো হয়েছে গোলাপি রং দিয়ে দিয়ে। পেয়েছো? গোলাপি রংটা আছে। পেয়েছো? হ্যাঁ কিনা তো বলো, পেয়েছো তো? পেয়ে যাবে। ছকটাতে দেখো, যদি বুঝতে অসুবিধা হয় ম্যাপের ভেতরে ছকটাতে দেখো দ্বীপপুঞ্জ সমূহ বলে লেখা আছে। কি রং দিয়ে লেখা আছে? কি রঙের পাশে লেখা আছে? হালকা গোলাপি রং দিয়ে। এবার ম্যাপে দেখো হালকা গোলাপি রং কোথায় কোথায় আছে, মিলেছে তো? তাহলে এগুলো হলো দ্বীপপুঞ্জ সমূহ। এবার এগুলোর নাম তোমাদের জানতে হবে, দ্বীপপুঞ্জগুলোর কি নাম আছে। ম্যাপের দিকে দেখো, আমিও একবার দেখিয়ে দেবো। এটা হচ্ছে শাখালিন দ্বীপ, শাখালিন দ্বীপপুঞ্জ। এটার নাম হচ্ছে কিউরাইল। বইটার দিকে দেখো, ম্যাপের বইটার দিকে, তার নিচে আছে জাপান। যেগুলো গুরুত্বপূর্ণ দ্বীপ সেগুলোকে আমি তোমাদের দেখাচ্ছি, দ্বীপ বা দ্বীপপুঞ্জ সেগুলোকেই দেখাচ্ছি। জাপান, তারপর আছে তাইওয়ান, এটা আছে বর্নিও, এখানে আছে ফিলিপাইন্স, এটা আছে জাভা। তাহলে এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ দ্বীপগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। প্রধান প্রধান দ্বীপগুলো দেখে নিয়েছে। কোন দ্বীপটার কি নাম? শাখালিনটা দেখো উপরে, জাপানের উপরেরটা হচ্ছে শাখালিন দ্বীপপুঞ্জ, আর জাপান থেকে ডান দিকটা চলে যাবে হচ্ছে কিউরাইল দ্বীপপুঞ্জ, তারপরে জাপান দ্বীপপুঞ্জ। এখানে দেখো জাপান দ্বীপপুঞ্জ। নিচের দিকে দেখো অনেকগুলো দ্বীপপুঞ্জ আছে ছোট ছোট, জাভা আছে, বর্নিও আছে, ফিলিপাইন্স আছে, তাইওয়ান আছে। এগুলো পরে পরে আরেকবার ম্যাপেতে দেখব। তাহলে দ্বীপপুঞ্জ সমূহকে দেখলাম। তাহলে কি কি দেখলাম? উত্তরের সমভূমি দেখেছিলাম এই অংশটা, মধ্যভাগের পার্বত্য অঞ্চল দেখেছিলাম এই অংশটাতে, দক্ষিণের প্রাচীন মালভূমি অঞ্চলগুলো দেখেছিলাম। এখন দেখলাম দ্বীপপুঞ্জ সমূহ। এবার আমরা দেখব উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমি হচ্ছে সমুদ্রের ধারের অংশগুলো। দেখো দেখি ম্যাপেতে কি রং দিয়ে দেখানো হয়েছে। আগে ছকটা পড়ো, ম্যাপের ভেতরে যে ছকটা আছে ওই ছকটাতে পড়ো। দেখো উপকূলীয় সমভূমি লেখা আছে আর ওটা কি রং দিয়ে দেখানো হয়েছে। আর ম্যাপেতে দেখো ওটা কোন রং দিয়ে আছে, কি রং দিয়ে আছে তোমাদের ম্যাপেতে, বইয়ের ম্যাপেতে কি রং দিয়ে দেখানো হয়েছে? উপকূলীয় সমভূমি সবুজ রং দিয়ে দেখানো হয়েছে। কোথায় কোথায় পাবে ওটা? হাত ধরে 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 পাবে, এই হাত ধরে ধরে পাবো। এই দুটো জায়গাতেই দেখানো হয়েছে, আছে আরো অনেক জায়গা, এই জায়গাটা তো আছে কিন্তু তোমাদের বইতে ধরেনি। যাই হোক, উপকূলীয় সমভূমি দেখতে পাবো। পেয়েছো তো বইতে? তাহলে কি বাকি রইল? নদী গঠিত সমভূমি। দেখো কি রং দিয়ে দেখানো হয়েছে, হলুদ রং দিয়ে দেখানো হয়েছে নদী গঠিত সমভূমি। গোটা ম্যাপটাতে এবার নদী গঠিত সমভূমিকে দেখো কোথায় কোথায় আছে, উল্লেখযোগ্য সমভূমিগুলো দেখো কোথায় কোথায় আছে, নদী গঠিত সমভূমি কোন কোন নদী দ্বারা হয়ে রয়েছে। দেখো এই অঞ্চলটাতে পাবো, পেয়েছো একটা হলুদ অংশ। দুটো নদী মিলে সৃষ্টি করেছে টাইগ্রিস আর ইউফ্রেটিস।
এইখানটাতে আমরা পাবো একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র এই তিনটে নদী মিলে তৈরি করেছে একটা অংশ। এই দিকটাতে পাবো মেকং আর মেনাম নদী সৃষ্টি করেছে। এই জায়গাটাতে পাবো একটা অংশ নদী গঠিত সমভূমি, হলুদ অংশ। এইখানটাতে পাবো বিস্তীর্ণ একটা অঞ্চল, তিনখানা নদী আছে এখানে, ইয়াংসি, কিয়াং, ওয়াংহো আর ইয়াংসি। ঠিক আছে, এই নদীগুলো মিলে তৈরি করেছে আমুড, এই নদীগুলো মিলে তৈরি করেছে এই অংশের সমভূমিটা, হলুদ রঙে দেখানো হয়েছে। আশা করি তোমরা বইতে দেখতে পেয়েছো। তাহলে কটা ভাগে ভাগ করলাম আমরা? 6টা ভাগে ভাগ করলাম। 6টা ভাগের নাম কি কি ছিল? উত্তরের সমভূমি ছিল। আচ্ছা, এই অংশটা কি বললাম? এটা হচ্ছে নদী গঠিত সমভূমি। তাহলে 6টা ভাগকেই বোর্ডে আমি দেখিয়েছি কি দেখাইনি তোমাদেরকে? জোরে বলো একবার। 6টা ভাগ বোর্ডে দেখিয়েছি কি দেখাইনি? কোথায় কোথায় দেখতে পাবো? দেখিয়েছি তো। তো প্রথমে আমরা দেখেছি উত্তরের সমভূমি, তারপর দেখেছি মধ্যভাগের পার্বত্য অঞ্চল, তারপরে দেখেছিলাম দক্ষিণের প্রাচীন মালভূমি অঞ্চল, তারপরে দেখেছিলাম বদ্বীপ অঞ্চলগুলো, তারপরে দেখেছিলাম উপকূলীয় সমভূমি অঞ্চল, এই অংশগুলো। এই অংশটাতেই দেখতে পাবো আবার একটা অংশ, ওই অংশটা উপকূলীয় সমভূমি অঞ্চল, তার পাশে রয়েছে নদী গঠিত সমভূমি অঞ্চল। তাহলে 6টা ভাগে আমরা দেখেছি। এবার আজকের ক্লাসে আমরা ডিটেলসে পড়ব এশিয়ার মধ্যভাগের পার্বত্য অঞ্চল সম্পর্কে। 6টা ভাগের নাম তোমরা মুখস্থ করতে পারবে, ম্যাপেতে দেখাতে পারবে। যদি ম্যাপ দিয়ে দেওয়া হয় আমাকে এই অঞ্চলটা দেখো, একটা পরীক্ষায় একটা কোশ্চেন দেবো, পরীক্ষায় এসে ম্যাপ দিয়ে দেবো, দিয়ে বলবো আমাকে এটা দেখাও কোথায় রয়েছে। আশা করি তোমরা ম্যাপেতে দেখাতে পারবে। আজকের ক্লাসে আমরা কি পড়লাম? এশিয়া মহাদেশের ভূপ্রকৃতির শ্রেণী বিভাগ। তার মধ্যে আজকের ক্লাসে আমরা কি পড়ব? এশিয়ার মধ্যভাগের পার্বত্য অঞ্চল। এটা সম্পর্কে আজকে আমরা খুব ডিটেলসে পড়বো, এশিয়ার মধ্যভাগের পার্বত্য অঞ্চল। দেখো, এশিয়ার মধ্যভাগে যে সমস্ত পর্বতগুলো রয়েছে সেগুলো সবকটাই হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। আমার কথা মন দিয়ে শুনো। এশিয়ার মধ্যভাগে যে সমস্ত পর্বতগুলো রয়েছে সেগুলো সবই নবীন ভঙ্গিল পর্বত। আর এই অঞ্চলটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম পার্বত্য অঞ্চল। এশিয়া মহাদেশের মধ্যভাগে যে পার্বত্য অঞ্চলটা রয়েছে সেটা পৃথিবীর বৃহত্তম পার্বত্য অঞ্চল এবং এটি একটি নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল। ইউরেশিয়া পাত এবং ভারতীয় পাতের সংঘর্ষের ফলে এই পার্বত্য অঞ্চলটার সৃষ্টি হয়েছে। তাহলে কেন সৃষ্টি হয়েছে এই পার্বত্য অঞ্চলটা, কি কারণে সেটা বললাম। কি কারণে সৃষ্টি হয়েছে? ভারতীয় পাত এবং ইউরেশীয় পাত, এই দুটো পাতের সংঘর্ষের ফলে এই পার্বত্য অঞ্চলটার সৃষ্টি হয়েছে। যদি কোশ্চেন করি এশিয়ার মধ্যভাগে পার্বত্য অঞ্চল সৃষ্টির কারণ কি, তোমরা লিখে দেবে খুব সহজেই। তারপর আমরা কি দেখলাম? যদি কোশ্চেন করি এশিয়া মহাদেশের মধ্যভাগে যে পার্বত্য অঞ্চল রয়েছে সেটা কেমন পার্বত্য অঞ্চল, সেটি একটি নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল। এই কোশ্চেনটার উত্তর তোমরা করতে পারবে। তারপরে আমরা কি পড়লাম? যে পৃথিবীর বৃহত্তম পার্বত্য অঞ্চল কোথায় অবস্থিত? এশিয়া মহাদেশের মধ্যভাগে, এটাও তোমরা লিখতে পারবে। তো এশিয়া মহাদেশের যে আয়তন, মোট আয়তনের প্রায় 20% হচ্ছে এই পার্বত্য অঞ্চল দখল করে রেখেছে। এশিয়া মহাদেশের মোট আয়তনের 20% এই পার্বত্য অঞ্চল দখল করে রেখেছে। এখানে অনেকগুলো পর্বত আছে,
দুটো পর্বত গ্রন্থি রয়েছে, দুটো পর্বত গ্রন্থি থেকে বিভিন্ন পর্বত বিভিন্ন দিক থেকে প্রসারিত হয়েছে। দুটো নাম তোমাদের মনে রাখতে হবে, একটা নাম হচ্ছে পামির, একটা নাম হচ্ছে আর্মেনীয় গ্রন্থি। আর্মেনীয় আর্মেনীয় গ্রন্থি। এই দুটো পর্বত গ্রন্থি থেকে বিভিন্ন পর্বত বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে। ম্যাপটার দিকে দেখো, 85 পাতায় পেয়ে যাবে। ভারতের উপরটায় দেখো একটা বড় করে গোল মতো করা আছে, সেখান থেকে বিভিন্ন লাইন বিভিন্ন দিকে গেছে, দেখতে পেয়েছো? দেখো বড় মতো একটা গোল করা আছে, সেখান থেকে বিভিন্ন লাইন বিভিন্ন দিকে গেছে। ওটার নাম হচ্ছে পামির পর্বত গ্রন্থি। পেয়েছো কি পাওনি? দেখতে পেয়ে গেছো। পামির থেকে একটুখানি বাঁ দিকে যাও, দেখবে সেখানেও একটা গোল করা আছে, সেখান থেকেও পর্বতগুলো দিকে দিকে গেছে। পেয়েছো? এটার নাম হচ্ছে আর্মেনীয় গ্রন্থি। পামির গ্রন্থি থেকে ম্যাপ ধরে একটুখানি বাঁ দিকে গেলেই তোমরা দেখতে পাবে। এইগুলোকে গ্রন্থি কেন বলছি? কারণ এখান থেকে অসংখ্য পর্বত বা অনেকগুলো পর্বত বিভিন্ন দিকে বিস্তৃত রয়েছে। তাহলে যখন কোনো মালভূমি থেকে অনেকগুলি পর্বত বিভিন্ন দিকে বিস্তৃত থাকে, তখন তাকে আমরা পর্বত গ্রন্থি বলে থাকি। তাহলে যদি কোশ্চেন আসে এখান থেকে পর্বত গ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও, তোমরা পেরে যাবে। যখন কোনো একটি জায়গা থেকে অনেকগুলো পর্বত বিভিন্ন দিকে প্রসারিত থাকে, তখন তাকে পর্বত গ্রন্থি বলে। উদাহরণ হিসাবে আমরা পামিরকেও বলতে পারি, আবার আর্মেনীয় গ্রন্থিকেও বলতে পারি, দুটোই পর্বত গ্রন্থির উদাহরণ। আর পামিরটা আমরা আগের দিনে পড়ে এসেছিলাম, পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, যাকে আমরা পৃথিবীর ছাদ বলে থাকি, আগের দিনেই পড়ে এসেছিলাম। তো এই দুটো পর্বত গ্রন্থি থেকে বিভিন্ন পর্বত বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে। নামগুলো দেখো, বইয়ের দিকে দেখো কোন কোন পর্বত কোন কোন দিকে প্রসারিত হয়েছে। আমি একটা একটা পর্বত গ্রন্থি তুলি, ভালো করে দেখো। এই পামিরটাকে ধরলাম, এটা মনে করো পামির পর্বত গ্রন্থি। এই পামির গ্রন্থি থেকে সব থেকে নিচের দিকে যেটা গেছে সেটার নাম হচ্ছে হিমালয়। পেয়েছো? বইয়ের দিকে দেখো, নাম কি লেখা নেই? লেখা থাকার কথা তো, দেখো লেখা আছে হিমালয়, লেখা আছে। পামির গ্রন্থি থেকে দেখো, আমার বোর্ডের দিকে একবার দেখো, আকৃতিটা দেখো, দেখে বলার চেষ্টা করো। হিমালয় এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় পার্বত্য অঞ্চল। পৃথিবীর বৃহত্তম পার্বত্য অঞ্চলের নাম হলো হিমালয়। ওই হিমালয়ে রয়েছে মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। হিমালয় পর্বতেই রয়েছে, নেপালে অবস্থিত। নেপালের লোকেরা যাকে সাগর মাথা বলে ডাকে, তাই তো? তার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, হিমালয় পর্বতে অবস্থিত। হিমালয় হচ্ছে পামির গ্রন্থি থেকে দক্ষিণ দিকে প্রসারিত একটা পর্বতশ্রেণী, যার সর্বোচ্চ শৃঙ্গের নাম বললাম মাউন্ট এভারেস্ট। আচ্ছা, তার উপরে দেখো কারাকোরাম আছে। হিমালয়ের উপরের দিকে দেখো, বইয়ের দিকে দেখো, দেখো কারাকোরাম আছে। আমি বিভিন্ন পর্বত আর তার সর্বোচ্চ শৃঙ্গের নাম বলছি, তোমাদের যাদের জানার ইচ্ছা আছে তারা একটা ছক করে নিতে পারো। পর্বত শ্রেণী একটা আছে, সর্বোচ্চ শৃঙ্গ। সর্বোচ্চ শৃঙ্গ বলে বলে দেবো, সবকটা থেকে লিখে দেওয়া সম্ভব নয়। একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, হিমালয় বললাম, এটা হবে মাউন্ট এভারেস্ট। সবকটাই বলে দেবো, তোমরা লিখে নেবে। বাকিগুলো পরপর বলতে থাকবো, তোমরা লিখে নিবে। তাহলে হিমালয়ের উপরে রয়েছে কারাকোরাম পর্বতশ্রেণী, যার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে K2 বা গডউইন অস্টিন। হিমালয়ের উত্তর দিকে রয়েছে। বেশ, তার উপরে কি রয়েছে? তার উপরে রয়েছে কুনলুন পর্বত। কুনলুন বা কোয়েলুন, এটা হচ্ছে কারাকোরাম হিমালয়। কারাকোরামের উত্তর দিকে রয়েছে কুনলুন বা কোয়েলুন পর্বত। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মার্কো পোলো। এই কুনলুন, কারাকোরাম আর হিমালয় পর্বতের মাঝখানে এই অংশটাতে একটা মালভূমি রয়েছে, যাকে আমরা বলি পর্বত বেষ্টিত মালভূমি। এই জায়গাটাতে রয়েছে তিব্বত মালভূমি। এই তিনটের মাঝখানে রয়েছে তিব্বত মালভূমি। তাহলে পামির গ্রন্থি থেকে ডান দিকে বা
দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে কোন কোন পর্বতশ্রেণীগুলো গেছে তার কি নাম দেখলে? তিনটে প্রধান পর্বতের নাম দেখলাম আমরা। দক্ষিণ দিকে গেছে হিমালয়, যার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। দক্ষিণ পূর্ব দিকে গেছে তোমার কারাকোরাম, যার সর্বোচ্চ শৃঙ্গের নাম K2 বা গডউইন অস্টিন। পূর্ব দিকে গেছে কুনলুন, যার সর্বোচ্চ শৃঙ্গের নাম মার্কো পোলো। তারপরেও এখানে আরও কিছু কিছু পর্বত প্রসারিত হয়েছে, তিনখানা আরও আছে, আলতিনতাগ, নানসান, ফিগান, ইয়ারপ্লেনয় আর স্থানবন। পরপর 5টা পর্বত ওখানে আমরা দেখব, নামগুলো দেখে একবার মিলিয়ে নেব। টিয়েনসান পাবে, আলতাই পাবে, ইয়ারপ্লেনয় পাবে, স্থানভয় পাবে। পেয়েছো সবকটা পর্বত? না পাওয়ার কিছু নেই। টিয়েনসান পাবে, আলতিনতাগ পাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এশিয়া মহাদেশ থেকে এই পর্বতগুলো ডান দিকে গেল, সরি পামিরপন্থী থেকে ডান দিকে গেল। কুনলুন পাবে, কুনলুনের উপরে পাবে আলতিনতাগ, না এখান থেকে যাবে, কুনলুন থেকে যাবে আলতিনতাগ, এদিকে পাবো টিয়েনসান, ইয়ারপ্লেনয়, স্থানভয়। বাঁ দিকে কোন কোন পর্বতগুলো গেছে? হিমালয় থেকে পামিরপন্থী থেকে বাঁ দিকে কোন কোন পর্বত গেছে? ডান দিকে গেল পামির থেকে। বাঁ দিকে কোন কোন পর্বত গেছে? বাঁ দিকে গেছে হিন্দুকুশ পর্বত, পাকিস্তানের মধ্যে প্রসারিত হয়েছে, পাকিস্তান হয়ে আফগানিস্তান হয়ে গেছে হিন্দুকুশ পর্বত। তার নিচে দেখো সুলেমান পর্বত, দুটো পর্বত গেছে, সুলেমান আর হিন্দুকুশ। পর্বতের নাম দেখে রাখো, হিন্দুকুশ, তার নিচে হচ্ছে সুলেমান, ইরানের মধ্যে প্রসারিত হয়েছে। আচ্ছা, এদিকে আমরা পড়েছিলাম আর একটা পর্বতগ্রন্থি ছিল আর্মেনীয় গ্রন্থি। এদিক থেকে দুটো পর্বত এসেছে, এসে এই দুটো পর্বতের সাথে মিশে গেছে। এখান থেকে একটা এসে মিশেছে আর এদিক থেকে এসে একটা মিশেছে। বোর্ডের দিকে, বইয়ের দিকে দেখো, ম্যাপের দিকে একটা হচ্ছে এলব্রুজ আর একটা হচ্ছে জাগরুজ। এটা হচ্ছে এলব্রুজ, এলব্রুজ, নিচেটা হচ্ছে জাগরুজ। সুলেমান পর্বত পরবর্তীকালে গিয়ে জাগরুজ পর্বতে মিশে গেছে, আর হিন্দুকুশ পর্বত পরে গিয়ে এলব্রুজ পর্বতে মিশেছে। তাহলে এটা হলো মোটামুটি পামিরপন্থী থেকে নির্গত পর্বত শ্রেণীগুলো, তাদের অবস্থান ম্যাপেতে তোমরা দেখে নাও আর বোর্ডের দিকেও একবার নজর দাও, কিছু জানার থাকলে বলো। আর আর্মেনীয় গ্রন্থি থেকে তাহলে দুটো পর্বত নির্গত হয়েছে ডান দিকে, একটা এলব্রুজ আর একটা জাগরুজ। আর বাঁ দিকে গেছে আরও দুটো পর্বত বাঁ দিকে গেছে। আচ্ছা, এই দুটোর মাঝে দেখো এইখানটা রয়েছে ইরানের মালভূমি, একটা পর্বত বেষ্টিত মালভূমি। এই অঞ্চলটাতেও একটা মালভূমি রয়েছে, এর নাম হচ্ছে ইরানের মালভূমি, ইরানের মালভূমি। এখানে দেখলে তিব্বত ছিল একটা পর্বত বেষ্টিত মালভূমি, অর্থাৎ পর্বত দিয়ে ঘেরা। এখানে আর একটা মালভূমি নাম দেখলে ইরানের মালভূমি, সেটাও চারদিকে পর্বত দিয়ে ঘেরা। এলব্রুজ, হিন্দুকুশ, জাগরুজ আর সুলেমান, এই 4টে পর্বত দিয়ে ঘেরা রয়েছে। আর আর্মেনীয় গ্রন্থি থেকে বাঁ দিকে দুটো পর্বত গেছে, একটা নাম হচ্ছে পন্টিক আর একটা নাম হচ্ছে টরাস বা টর্স। দুটো পর্বত গেছে, এই দুটো পর্বতই পরবর্তীকালে ইউরোপে প্রবেশ করেছে। এটা যদি আর্মেনীয় গ্রন্থি হয়, এটার নাম হচ্ছে পন্টিক, টর্স। এই দুটো পর্বত ইউরোপে প্রবেশ করেছে। এই পন্টিক আর টর্স পর্বতের মাঝখানে এখানেও একটা রয়েছে পর্বত বেষ্টিত মালভূমি, যাকে আমরা বলে থাকি এশিয়া মাইনরের মালভূমি। এখানেও একটা পর্বত বেষ্টিত মালভূমি আছে। এটা যদি নজর দাও, এটা একটু বড় করে দিই। মনে করো এটা হচ্ছে আর্মেনীয় গ্রন্থি, আর্মেনীয় গ্রন্থি। এখান থেকে দুটো পর্বত গেছে, একটা হচ্ছে পন্টিক, উপরটার নাম হচ্ছে পন্টিক আর নিচেটার নাম হচ্ছে টর্স। এই দুয়ের মাঝখানে একটা মালভূমি রয়েছে, এটা হচ্ছে এশিয়া মাইনরের মালভূমি, এশিয়া মাইনর, এশিয়া মাইনরের মালভূমি। আর ডান দিকে দুটো পর্বত গেছে, সেটা আমরা আগেও পড়েছিলাম, একটা হচ্ছে এলব্রুজ আর একটা হচ্ছে জাগরুজ। এটা এলব্রুজ আর নিচেটা হচ্ছে জাগরুজ।
তাহলে আর্মেনীয় যে গ্রন্থি থেকে নির্গত 4টে প্রধান পর্বতের নাম তোমরা দেখে নিয়েছো। বাঁ দিকে গেছে পন্টিক আর টস। এই পন্টিক আর টস পর্বত দুটোই পরবর্তীকালে ইউরোপে প্রবেশ করেছে। পন্টিক আর টস পর্বত দুটো ইউরোপে প্রবেশ করেছে। পন্টিক আর টসের মাঝখানে আছে এশিয়া মাইনরের মালভূমি, আর ডান দিকে গেছে এলব্রুস আর জাগ্রস। এই দুটোর মাঝখানে রয়েছে ইরানের মালভূমি। এই জায়গাটা রয়েছে ইরানের মালভূমি। যাও, ইরানের মালভূমি। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? এশিয়ার ভূপ্রকৃতিকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? আমরা 6টা ভাগে ভাগ করেছিলাম। 6টা ভাগের নাম দেখেছিলাম, ম্যাপেতে তাদের অবস্থান দেখেছি, কোন অংশটা কোথায় অবস্থিত। তারপরে আমরা দেখলাম এশিয়ার মধ্যভাগের পার্বত্য অঞ্চল সম্পর্কে। কি কি পড়েছি মধ্যভাগের পার্বত্য অঞ্চল সম্পর্কে? এশিয়ার মধ্যভাগের পার্বত্য অঞ্চল হচ্ছে পৃথিবীর বৃহত্তম পার্বত্য অঞ্চল। এটা একটা নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল। এশিয়া মহাদেশের মোট আয়তনের প্রায় 20% অঞ্চল দখল করে রেখেছে এই পার্বত্য অঞ্চল। ভারতীয় পাত এবং ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে এই ভঙ্গিল পার্বত্য অঞ্চলের সৃষ্টি হয়েছে, তাই তো? এখানে দুটো পর্বত গ্রন্থি রয়েছে, একটা পামির পর্বত গ্রন্থি আর একটা রয়েছে আর্মেনীয় পর্বত গ্রন্থি। এই পামির এবং আর্মেনীয় পর্বত গ্রন্থি থেকে বিভিন্ন পর্বতগুলো বিভিন্ন দিকে প্রসারিত রয়েছে। উদাহরণস্বরূপ যদি বলি কোন পর্বত কোন দিকে গেছে, পামির গ্রন্থি থেকে ডান দিকে গেছে 5টা পর্বতের নাম মনে রাখবে। দক্ষিণে গেছে হিমালয়, হিমালয়ের ওপরে গেছে উত্তর দিক দিয়ে গেছে কারাকোরাম, কারাকোরামের উত্তরে আছে কুনলুন বা কুয়েলুন, তার উপরে আছে আলতিনতাগ। তারপরে আরেকটু দূরের দিকে আরও পূর্ব দিকে চলে গেলে পাবো স্থানভয়, ইয়াবলেনয় আর স্থানভয়। আর পামির গ্রন্থি থেকে বাঁ দিকে অর্থাৎ পশ্চিম দিকে কোন কোন পর্বত পাবো? দুটো পর্বতের নাম পাবো এখানেতে। একটার নাম হচ্ছে হিন্দুকুশ আর একটার নাম হচ্ছে সুলেমান। সুলেমান পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তখ্ত-ই-সুলেমান, আর হিন্দুকুশ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তিরিচিমির। সবকটারই সর্বোচ্চ শৃঙ্গের নাম আমি বলেছি, আশা করি তোমরা লিখে নিয়েছো। হিন্দুকুশের সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচিমির আর সুলেমান পর্বতের তখ্ত-ই-সুলেমান সর্বোচ্চ শৃঙ্গের নাম। তারপরে আমরা দেখলাম আর্মেনীয় পর্বতগ্রন্থি। আর্মেনীয় পর্বতগ্রন্থি থেকে পশ্চিম দিকে গেছে দুটো পর্বত, পন্টিক আর টস। এই দুটো পর্বতই পরবর্তীকালে ইউরোপে প্রবেশ করেছে, আর তাদের মাঝখানে রয়েছে এশিয়া মাইনরের মালভূমি, তাই তো? তারপরে পূর্ব দিকে গেছে দুটো পর্বত, একটার নাম হচ্ছে এলব্রুস আর একটা নাম হচ্ছে জাগ্রস। এই দুটো পর্বত পরবর্তীকালে যথাক্রমে হিন্দুকুশ আর সুলেমান পর্বতের সাথে মিলিত হয়েছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। ম্যাথ তোমরা দেখে নিয়েছো, শর্ট কোশ্চেনগুলো নোট করে নিয়েছো আশা করি। এখান থেকে আমার আর কিছু বলার নেই। তোমাদের যদি কারো কিছু জানার থাকে সেটা আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমরা পর্বত বেষ্টিত মালভূমি 3টে দেখেছি, আরও পরে পড়ব 3টে কী কী পর্বত বেষ্টিত মালভূমি দেখেছি। একটা তিব্বত মালভূমি, তার অবস্থান দেখেছি। একটা দেখেছি আমরা ইরানের মালভূমি, পর্বত বেষ্টিত মালভূমি, চারদিক পর্বত দিয়ে ঘেরা। আর একটা দেখেছি আমরা এশিয়া মাইনরের মালভূমি, এটাও পর্বত দিয়ে ঘেরা। ক্লাস শেষ করলাম। কারো যদি কিছু বলার থাকে, কিছু যদি জানার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো।